আমি জানি না আপনাদের জীবদ্দশা এটা দেখেছেন কিনা, বা অন্য কোনো দেশে এই ঘটনা ঘটেছে কিনা, একজন মুসলমানের লাশ কবর থেকে তুলে এনে আগুন লাগিয়ে দেওয়া। সেটাই ঘটছে আমাদের এই ডক্টর ইউনূসের জমানায়। এটাই আমাদের দেখার বাকি ছিল। 5ই আগস্টের পর থেকে এই দেশে যে মব কালচারের বিস্তার হচ্ছে, সেই মব কালচারের জনক ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কিভাবে নিষিদ্ধ করা হলো সেটাও কিন্তু প্রেসার গ্রুপ। হাসনাতরা দাবি করলো, যমুনা ঘেরাও করতে গেল, রাষ্ট্র তাদেরকে আদর আপ্যায়ন করে চা পানি খাওয়াইছে এবং বুঝিয়ে সুজিয়ে বলেছে যে তোমরা শাহবাগে যাও, শাহবাগে গিয়ে আন্দোলন করো, এবং তারা করেছে এবং রাষ্ট্র তাদেরকে ইন্ধন দিয়ে তাদেরকে দিয়ে এই দাবিটা পূরণ করেছিল এবং আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার এই আইনটা পাশ করেছে। আজকে দেখলাম শফিক, যিনি প্রেস সচিব, তিনি বয়ান দিচ্ছেন যে এই শেখ হাসিনার আমলও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে লুৎফর রহমান নামে একটা পীর এবং তার ছেলে এবং তার কয়েকজন মুরিদকে, 4 জন সম্ভবত, গলা কেটে হত্যা করেছে। তো শেখ হাসিনা কি সেটা এনজয় করেছেন? শেখ হাসিনা কি এটা বলেছেন করার জন্য? কিংবা আপনারা যে এখন যেগুলো করছে আপনারা কি বলেছেন? আপনারা তো বলেন নাই। কিন্তু পার্থক্য হচ্ছে ওই জায়গায় যখন মবগিরি করছে আপনারা সেটাকে অ্যান্ড্রোজ করছেন, শেখ হাসিনা সেটা অ্যান্ড্রোজ করে নাই। মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে উনার এই ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে যাবে। এবং সেই ব্যর্থতা উনি দেখিয়ে দিয়েছেন। 24-এ যে গণ আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা সমর্থন করেছিলাম, সেটাকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন, সেটা একটা তামাশা করে দিয়েছেন। কণ্ঠরোধের সংস্কৃতি, মবের সংস্কৃতি, আমাদের গণ অভ্যুত্থানের ব্যর্থতা, সবকিছুর জন্য হচ্ছে যে ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসের ব্যর্থতার জন্য আমরা এমন একটা রাষ্ট্র দেখছি যেখানে লাশ পুড়িয়ে মারা হয় এবং ওই পুড়িয়ে মারার পক্ষে আবার সাফাই গায় তার প্রোপাগান্ডা টিমের সদস্য, এবং আবার বলে যে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। কেন আপনি ব্যক্তিগতভাবে এই কথাটা এখন কেন মনে হচ্ছে আপনার? আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। বাংলাদেশে ছুটি। বাংলাদেশে একটা কালচার আমার খুব ভালো লাগে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তারপরে যীশু খ্রিস্টের জন্মদিন, প্লাস কৃষ্ণের জন্মদিন, বৌদ্ধের জন্মদিন, এই 4টা ধর্মের যেটা প্রাধান্য আছে বাংলাদেশে, 4 ধর্মের লোকদের প্রধান মানে যারা বিশ্বাস করেন, এই 4 ধর্মের জন্মদাতা যাদেরকে বিশ্বাস করা হয় তাদের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে আসলে এসেছি ছুটি নিয়ে কথা বলার জন্য না, কিংবা ঈদে মিলাদুন নবী নিয়ে বয়ান করব, সে ধরনের জ্ঞান আমার নাই। যদি কিছু কিছু লোক ধারণা করে যে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু ওরাই আছে, ওরা মাদ্রাসায় পড়ছে, বা ইসলাম নিয়ে শুধুমাত্র মহাজ্ঞানী ওরাই। আমি 2বার পার্সোনালি হজ করেছি, তারপর প্র্যাকটিসিং মুসলিম বলতেই পারি। কিন্তু যে জিনিসটা আমাকে খুব আহত করলো, এই প্র্যাকটিসিং মুসলিমের যেভাবে আঘাত করলো, সেই জিনিসটা আমি গতকালের ঘটনা বলবো। যে আমাদের রাজবাড়ির দিকে যে একজন পাগল, যাকে আবার কিছু লোক পীর হিসেবে মানে, তাকে জমায়েত করে তাকে কবর দেওয়া হয়েছিল। কবরকে তারা কিছু ব্যক্তি আবার সেখানে মাজার বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের এই একদল জনতা, তারা সেই কবরটাকে তুলে ভেঙে সেখানে এই লাশকে তুলে যেভাবে আগুন লাগিয়ে দিয়েছে, আমি জানি না আপনাদের জীবদ্দশা এটা দেখেছেন কিনা, বা অন্য কোনো দেশে এই ঘটনা ঘটেছে কিনা, একজন মুসলমানের লাশ কবর থেকে তুলে এনে আগুন লাগিয়ে দেওয়া। সেটাই ঘটছে আমাদের এই ডক্টর ইউনূসের জমানায়। এটাই আমাদের দেখার বাকি ছিল এবং এটা নিন্দা করেছে তারা তাৎক্ষণিকভাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরকার যখনই কোনো ঘটনা ঘটে একেবারে নিন্দা করার জন্য খুব বা দেখার জন্য উদ্বিগ্ন থাকে, যে মনে হয় যেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াকে নিয়ে ওদের কাজকর্ম, কিছু হইলেই তারা প্রতিক্রিয়া দেখায়, তার আগে কিন্তু দেখায় না। আমরা যে বারবার বলে আসছি 5ই আগস্টের পর থেকে
এই দেশে যে মব কালচারের বিস্তার হচ্ছে, সেই মব কালচারের জনক ডক্টর ইউনূস। এই জন্যই জনক, কারণ উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। উনি 32 নম্বরের মতো ঘটনাকে পাশ কাটিয়ে গেছেন, যেটা একটা বিরাট ধরনের মব কালচার। এবং এটা নিয়ে কথা বলতে গেলে মানে আমাদের আর কিছু লোক আছে, তারা বলবে যে না, মব কালচার এখান থেকে শুরু হয় না, বাংলাদেশে মব কালচার শুরু হয়েছিল যে শাহবাগ আন্দোলনের থেকে। এটাও অনেকে বলে। ভেরি রিসেন্টলি আমার সঙ্গে একজন টকশোতে বললো, আমি নর্মালি টকশোতে কে কি মতামত রাখছে সেটা প্রতিবাদ করতে যাই না, সেটা তার ব্যক্তিগত মতামত, এগুলো খিস্তি শুরু হয়ে যায় তখন। কিন্তু যারা, আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি যে যারা মনে করে যে শাহবাগ একটা মবতন্ত্রের জনক, এটা তাদের একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা আমি বলি, মব এবং প্রেসার গ্রুপের মধ্যে আমরা ঘুলাই ফেলতেছি। যে মবকে প্রেসার গ্রুপ বানানোর চেষ্টা চলছিল আমাদের এই ডক্টর ইউনূসের প্রোপাগান্ডার টিম থেকে, যে মব না, আসলে এটা প্রেসার গ্রুপ। মব, এবং সেই সূত্র ধরেই এখন শাহবাগকে বলা হচ্ছে মব। শাহবাগ যদি আমি ধরে নিই যে মব, তাহলে এখন যে মবের তাহলে মব তাহলে এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মবের ছেলে, ওই মব থেকে জন্ম নিয়েছে। তাহলে তোরা স্বীকার করছিস যে তোদের বাবা হচ্ছে শাহবাগ এবং তোদের মব হচ্ছে তোদের বাবা, ওইখান থেকে জন্ম। বাট অ্যাকচুয়ালি তো শাহবাগ মবের জনক না। কেন জনক না সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, মব হচ্ছে কি সংঘবদ্ধ নয়, একটু এক ধরনের কিছুটা সংঘবদ্ধ, মানে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে আইনের তোয়াক্কা না করে তাদের মনে হলো এবং জমায়েত করে সেটা বাস্তবায়ন করা। যেটা আমরা গতকাল যেটা দেখলাম, কথিত পীরের লাশ তুলে নিয়ে কবর দিয়ে দেওয়া এবং আগুন জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে মব। কিন্তু এই মবের কিন্তু ধরেন, মনে করেন কোন একটা রাজনৈতিক দল, যেমন আমি বলবো যে ভেরি রিসেন্টলি যেটা ঘটলো, নূরের রাজনৈতিক দল গিয়ে জাতীয় পার্টি অফিসে ভাঙচুর করলো এবং আগুন দিল। এটা কি মব কিনা? না, এটা মব না। এটা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মসূচি। সেই রাজনৈতিক কর্মসূচিকে আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি, কারণ প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে আপনি তাকে ভাঙতে পারেন না, আগুন দিতে পারেন না। এবার সে অন্য প্রসঙ্গ আমি যাব না, আমি শুধু বোঝানোর জন্য বললাম যে রাজনৈতিক দল যখন কর্মসূচি করছে সেটা মব না। কিন্তু যে পীরকে তুলে নিয়ে যে আগুন লাগিয়ে দিল সেটা হচ্ছে মব। এই যে শাহবাগকে যে বলা হচ্ছে মব, শাহবাগ কেন মব না? কারণ শাহবাগে জমায়েত হয়েছিল যে লক্ষ, হাজার হাজার, লক্ষ, কোটি জড়তা। তারা কি দাবি নিয়ে এসেছিল? তারা দাবি নিয়ে এসেছিল যে যুদ্ধাপরাধের যে মামলা হচ্ছে সেই মামলাতে কাদের, এটার নাম কি, ওর কাদের মোল্লা যে ফাঁসি হলো না, সেটা যাবজ্জীবন হলো। বললো যে যাবজ্জীবন কেন হবে, তো ফাঁসি কেন হলো না? কারণ ফাঁসির ছিল না, ফাঁসির অপশন ছিল, কিন্তু এখানে রাষ্ট্র আর আপিল করতে পারছে না, যে রায় হচ্ছে সেটাই মেনে নিচ্ছিল। এখন ওইখানে আরেকটা ক্লজ যুক্ত করা, যে রাষ্ট্র রায় যেটাই হবে সেটার বিরুদ্ধে রাষ্ট্র যাতে আপিল করতে পারে, সেই সংযোগ করার জন্যই আন্দোলন করছিল এবং কাদের মোল্লার ফাঁসি দাবি করছিল। সেটা, এই দাবিটা কতটা যৌক্তিক অযৌক্তিক আমরা সেই বিষয়ে যাব না। বিষয় হচ্ছে যে লিগাল, আপনি একটা আন্দোলন করছেন একটা জিনিস সংযোগ করার জন্য, এটা কিভাবে লিগ্যাল? কারণ আপনি তো ইল্লিগাল কাজ করছেন। আপনি যদি ইল্লিগাল কাজ করতেন তাহলে আপনি কাদের মোল্লা যেখানে আছে সেখানে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারতেন। আপনি যদি ইল্লিগাল কাজ করতেন, সেই শাহবাগেই পিজি হসপিটালে গোলাম আজম গ্রেপ্তারের পর থেকে চিকিৎসাধীন ছিল, তাকে ওইখান থেকে তুলে এনে আপনি শাহবাগে ফাঁসি দিয়ে দিতে পারেন। কিন্তু যে জনতাগুলো শাহবাগে জমায়েত হয়েছিল তারা তো সেটা করেনি, তারা তো এই উচ্ছৃঙ্খল আচরণ করেনি, তারা সুশৃঙ্খল ভাবে আচরণ করেছে এবং তারা যে সমস্ত কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশ সেটা সুশৃঙ্খলার সাথে পালন করেছে। এখন বলতে পারেন যে শাহবাগ কি মব কিনা, কিনা প্রেসার গ্রুপ কিনা? আমি যে হ্যাঁ, শাহবাগ হচ্ছে 100% প্রেসার গ্রুপ। এরা সরকারকে প্রেসার দিয়েছে, সরকার বাধ্য হয়েছে ওই আইন পরিবর্তন করতে। দিস ইজ কল প্রেসার গ্রুপ। আমাদের শফিক সাহেব যে বলেন প্রেসার গ্রুপ, সেটা প্রেসার গ্রুপ না। তাহলে শফিক সাহেবের প্রেসার গ্রুপ যদি হয় ওই ফিজের
পীরকে যে জ্বালিয়ে মারলো সেটা তাহলে প্রেশার গ্রুপ করেছে? না, তা তো প্রেশার গ্রুপ করে নাই, ওইটা মব করেছে। সো প্রেশার গ্রুপ হচ্ছে যে আরো একটা, এখানে শাহবাগ নিয়ে আরেকটা কোশ্চেন হতে পারে, প্রেশার গ্রুপ কি এমনি এমনি হয়েছে? না, সেটা রাষ্ট্র স্পন্সর্ড প্রেশার গ্রুপ ছিল, এখানে রাষ্ট্রের সহযোগিতা ছিল, এখানে রাষ্ট্র ইন্ধন ছিল, প্রথমে ছিল না, পরে রাষ্ট্রের ইন্ধন ছিল। তাহলে আপনি বলতে পারেন যে স্টেট স্পন্সর্ড প্রেশার গ্রুপ, যেটা আপনারা খুব রিসেন্টলি দেখেছেন, আবার আপনাদের খুব মনে পড়বে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কিভাবে নিষিদ্ধ করা হলো? সেটাও কিন্তু প্রেশার গ্রুপ। হাসনাতরা দাবি করলো, যমুনা ঘেরাও করতে গেল, রাষ্ট্র তাদেরকে আদর আপ্যায়ন করে চা পানি খাওয়াইছে এবং বুঝিয়ে সুজিয়ে বলেছে যে তোমরা শাহবাগে যাও, শাহবাগে গিয়ে আন্দোলন করো, এবং তারা করেছে এবং রাষ্ট্র তাদেরকে ইন্ধন দিয়ে তাদেরকে দিয়ে এই দাবিটা পূরণ করেছিল এবং আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার এই আইনটা পাস করেছে এবং সরকার এটা করেছে, সরকার নির্বাহী আদেশে এটা বন্ধ করেছে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রভিশনই নাই, কিন্তু সরকার সেটা করেছে, অন্যায়ভাবে করেছে, সেটা অন্য একটা বিষয়। আমি বলছি যে প্রেশার গ্রুপ আর মব পার্থক্য বোঝানোর জন্য। তো কালকে যেটা করেছে মব, যে একটা লোককে ধরে এনে মুসলমান হিসাবে আমার খুব লজ্জা লাগছে যে আমরা কতটা নিম্ন স্তরে গিয়েছে, যে আরেকটা মানুষের লাশ তুলে নিয়ে আমরা জ্বালিয়ে ফেলতেছি। আমি দেখলাম সবসময় এই ধরনের কোনো একটা কাণ্ড ঘটবে, এই ডক্টর ইউনূসের প্রপাগান্ডা টিম একটা বিষয় নিয়ে হাজির হবে। আজকে দেখলাম শফিক, যিনি প্রেস সচিব, আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু, তিনি বয়ান দিচ্ছেন যে এই শেখ হাসিনার আমলও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে লুৎফর রহমান নামে একটা পীর এবং তার ছেলে এবং তার কয়েকজন মুরিদকে, 4 জন সম্ভবত, গলা কেটে হত্যা করেছে। তো শেখ হাসিনা কি সেটা এনজয় করেছেন? শেখ হাসিনা কি এটা বলেছেন করার জন্য? কিংবা আপনারা যে এখন যেগুলো করছে আপনারা কি বলেছেন? আপনারা তো বলেন নাই। কিন্তু পার্থক্য হচ্ছে ওই জায়গায় যখন মবগিরি করছে আপনারা সেটাকে অ্যান্ড্রোজ করছেন, শেখ হাসিনা সেটা অ্যান্ড্রোজ করে নাই। শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্য রয়ে যাচ্ছে এই জায়গায়। শেখ হাসিনা জঙ্গি দমনের সিদ্ধহস্ত ছিল, আর আপনারা জঙ্গি কোথায় সেটাই দেখেন না, বরং জঙ্গিগুলোকে আপনারা জঙ্গি না মনে করে জেলখানা থেকে বের করে দেন। এখন আবার সেগুলার যন্ত্রণা আপনারা সহ্য করেন, আপনারা ওগুলোর যন্ত্রণা সহ্য করে আবার বলেন যে আমরা এদের জন্য সফল হচ্ছি না, এদের জন্য আমাদের সফলতা আসছে না। আপনাদের যে সমস্ত পীর আপনারা বিদেশে পালেন, যারা বলে যে পাকিস্তানি হিসাবে গর্ববোধ করে, কিংবা অন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হেয় করে, 2000 মানুষ মরেছে বলে বয়ান দেয়, তারাই আবার এখন বলতেছে যে মবের কারণে এই দেশ ভালো কিছু হচ্ছে না। সো আসলে আমি বুঝতে পারছি না মবের জনককে, মব কারা পালতেছে, কিভাবে চলতেছে। মব শুরু থেকে বলছি যে মবটা বন্ধ করেন। আমি স্পষ্টভাবে বলেছি, অনেকে হয়তো অনলাইনে খুঁজলে পাবেন, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে উনার এই ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে যাবে। এবং সেই ব্যর্থতা উনি দেখিয়ে দিয়েছেন। 24-এ যে গণ আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা সমর্থন করেছিলাম, সেটাকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন, সেটা একটা তামাশা করে দিয়েছেন। আমাদের এত ছেলের রক্ত, এত 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 ত্যাগের বিনিময়ে যে অর্জিত যে গণ অভ্যুত্থান, সেটাকে উনি হাস্যকর করে দিয়েছেন। এখন হাস্যকর করে দিয়েছেন বলে এখন যারা এই গণ অভ্যুত্থানে জড়িত ছিলেন তারা ভয় পাচ্ছেন আগামীতে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসলে তাদের অস্তিত্ব থাকবে কিনা, এবং তারা ইন্ডেমনিটি চাওয়ার জন্য, সংবিধানে ইন্ডেমনিটি যুক্ত করার জন্য বলছেন। এত কিছু করার তো দরকার ছিল না। আপনি যদি একটা ইনক্লুসিভ সোসাইটি করতেন ডক্টর ইউনূস, তাহলে এত ভয় তো কারো হওয়ার কথা ছিল না। আমরা যে মবের ভয় পাচ্ছি, আমাদের মবেরও ভয় পাওয়ার কথা ছিল না। যারা 24-এর গণ আন্দোলন করেছে তারা হিরো হিসেবে থাকতো, তারাও বুক ফুলিয়ে এই দেশে থাকবে, সেই মানসিকতা তাদের থাকতো। কিন্তু আজকে এমন পরিস্থিতি দাঁড় করিয়েছেন আপনি, একদল চলে গেছে দেশের বাইরে, আবার ওই দলই এই দলের ব্যর্থতার কারণে ওই দলই আবার আসবে এবং আমাদেরকে হুমকি দেবে। যারা হুমকি দেয় তারা কিন্তু সবাইকে দেয়, তারা কারো কথা শুনতে চায় না, তারা কণ্ঠরোধ করে। সেটা আনিস আলমগীর হোক আর যাই হোক, যে আপনি যখন সরকারে যেই থাকুক,
সরকারে যে থাকবে তার বিরুদ্ধে কথা বলে কণ্ঠরোধ করতে আসবে। সো তখনও কিন্তু এই আওয়ামী লীগ লোকজন এসে আবার কণ্ঠরোধ করতে চাইবে। সো কণ্ঠরোধের সংস্কৃতি, মবের সংস্কৃতি, আমাদের গণ অভ্যুত্থানের ব্যর্থতা, সবকিছুর জন্য হচ্ছে যে ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসের ব্যর্থতার জন্য আমরা এমন একটা রাষ্ট্র দেখছি যেখানে লাশ পুড়িয়ে মারা হয়, এবং ওই পুড়িয়ে মারার পক্ষে আবার সাফাই গায় তার প্রোপাগান্ডা টিমের সদস্য, এবং আবার বলে যে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। কেন আপনি ব্যক্তিগতভাবে এই কথাটা এখন কেন মনে হচ্ছে আপনার? আগে তো মনে হতে পারতো। শফিক, আপনি এটা ব্যক্তিগতভাবে নিবেন না, আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কিছু বলছি না। আমি শুধু বুঝাতে চাচ্ছি যে একটা যখন ঘটনা ঘটে যায় সেটাকে আরেকটা দিয়ে জায়েজ করার চেষ্টা করবেন না। এগুলো করতে করতে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা শুরু থেকে মবকে উস্কানি দিয়েছেন, মবকে পেলেছেন, আজকে সমস্ত ব্যর্থতা আপনাদের ঘাড়ে নিতে হবে। এবং এই অভ্যুত্থানে আমরা যে ভূমিকা রেখেছিলাম সামান্যতম, আপনারা তো একজন বিরাট কিছু করে ফেলেছেন, আমরা কিছুই করি নাই। আমরা শুধু শেখ হাসিনাকে বলেছি যে আপনি যেটা করছেন সেটা ঠিক না, যে আবু সাঈদ যেদিন মারা গেছে সেদিন থেকে শেখ হাসিনাকে সমর্থন করেনি। কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো আমাদের সেটা ভুল ছিল, কারণ রাষ্ট্র এবং আমাদের ভুল সত্যিকার অর্থে ছিল না, কিন্তু আপনাদের কার্যক্রমে এখন মনে হচ্ছে যে ভুল ছিল, কারণ আপনারা ওই দিকে নিয়ে যাচ্ছেন, দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস এখন ইলেকশন দিয়েছে, ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, সেই ইলেকশন হবে কিনা সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। আজকে দেখলাম আসিফ যে উপদেষ্টা, তিনি বলছেন যে যারা যারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছিল তারা এখন ইলেকশন পিছিয়ে দেওয়া কিংবা নস্যাৎ করার চেষ্টা করছে। আসিফ মনে হয় বোকা মেনেছে, ভাবছিল সবাইকে, উনি যে সেনাপ্রধানকে মিন করছেন সবাই বুঝে। সেনাবাহিনী কে একবার বলবেন যে ব্যারাকে ফিরে যান, এই আপনারা বৈষম্য বিরোধী লোকেরাই, আবার আপনারাই যখন আপনাদের জন্য পিঠা খাবেন রাস্তায় তখন বলবেন যে আসেন আমাদের উদ্ধার করেন। আপনারা চিটং ভার্সিটির সাথে সেটা করেছেন, আপনারা সব জায়গায় সেটা করছেন। আপনারা একের পর এক মব সংস্কৃতি চালু করে বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এই ঈদে মিলাদুন্নবীতে এই জাহান্নামের এই যে সমস্ত কার্যক্রম দেখছি সেটা নিয়ে কথা বলার জন্য আজকে আসলাম। কারণ আজকে নবীজির জন্মদিন, যেখানে আমরা প্রার্থনা করব, যেখানে আমরা সমৃদ্ধ হওয়ার, ওনার গুণাবলীতে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব। আমরা ইসলামকে একটা আমাদের শান্তির ধর্ম হিসাবে মেনে প্রচার করব। সেই শান্তির ধর্মকে আমরা দেখছি যে অশান্তির ধর্ম করে দিয়েছে, এবং সেই অশান্তির ধর্ম করে দিয়েছে ডক্টর ইউনূস, যিনি শান্তিতে পুরস্কার প্রাপ্ত। আর বিশেষ কিছু বললাম না। যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। দোয়া করবেন যাতে একটু ভালোভাবে থাকতে পারি, আমাদের সবাই যাতে শান্তিতে ঘুমাতে পারি, এই দেশটাতে যাতে আমরা আমাদের রাষ্ট্র হিসাবে চিন্তা করতে পারি, আমরা যাতে এই দেশটাকে ভারত কিংবা পাকিস্তান কিংবা আমেরিকা কোন তাবেদার রাষ্ট্র হিসাবে আমরা দেখতে না পারি, আমরা যাতে বাংলাদেশি হিসাবে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা এটা খুব ভালো করে জানি, যারা এখন এই রাষ্ট্রের হত্যাকর্তা হয়ে আছেন তারা বেশি দিন থাকবেন না, তারা বিবৃতি দিয়ে চলে যাবেন, কিন্তু এই ঝঞ্ঝাল আমাদের কাঁধেই থাকবে। আমরাই এই রাষ্ট্রকে আবার সামনে এগিয়ে নিতে হবে। তারা সুখে শান্তিতে বিদেশ থেকে এসেছিলেন, বিদেশে গিয়ে আবার শান্তিতে থাকবেন, আর আবার আমাদেরকে জ্ঞান বিতরণ করবেন।